মানুষের জীবনে কখনো কখনো এমন মনে হয় না যে সবকিছু যেন একটা পুরনো দাগ লাগা গ্রামোফোন রেকর্ডের মতো বাজছে। মানে পিনটা একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকে যায়। আর একই লাইন বারবার বারবার বাজতে থাকে। ঠিক তাই, প্রতিদিন একই কাজ, একই ভুল, সেই একই হতাশা। মানুষ জানে যে জীবনে একটা পরিবর্তন দরকার, মন থেকে সেটা চায়ও, কিন্তু যখনই পরিবর্তনের জন্য সেই প্রয়োজনীয় কষ্টটুকু করার সময় আসে তখন এক অদ্ভুত জড়তা কাজ করে, তাই না? একদম। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা বিষয়টা একটু খুলে বলবো। এই আটকা থাকা জীবনের চক্র ভাঙার আসল উপায় কি? এটা খুবই জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ, কারণ সম্প্রতি আমরা এমন একটি রূপরেখা নিয়ে কাজ করছিলাম যা মাত্র 30 দিনে মানসিকতার এই কাঠামোটাকে ভেঙে নতুন করে গড়ার কথা বলে। এটি মূলত একটি ডিসিপ্লিন চ্যালেঞ্জ বা শৃঙ্খলা রূপরেখা। বুঝতে পারছি। আমাদের আজকের মিশন হলো এমন একজন মানুষ, মানে যিনি জীবনে প্রথমবারের মতো একটি রূপান্তরের মাস বা ট্রান্সফরমেশন মান্থ শুরু করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তার জন্য এই উৎস থেকে একটা সহজ বাস্তবসম্মত গাইডলাইন তৈরি করা। ওই যে ভাঙা রেকর্ডের আটকে যাওয়ার অনুভূতি দিয়ে শুরু হলো, ওটাই আসলে মানুষের আরামের জায়গা, মানে কমফর্ট জোন। এই উৎস উপাদানটি বিশ্লেষণ করতে গিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে। আচ্ছা, সেটা কি? এই 1 মাসের চ্যালেঞ্জ কিন্তু নিছক প্রতিদিনের সকালের রুটিন বা কাজের সময়সূচি পরিবর্তনের কোনো সাধারণ তালিকা নয়। এটি তার চেয়ে অনেক গভীর। মানে শুধুমাত্র কখন উঠবো আর কখন ঘুমাবো, বিষয়টা এত সোজা নয়। না, একদমই না। এটি মূলত নিজের মনের সাথে করা একটা অলিখিত চুক্তি, মানসিকতার আমূল পরিবর্তনের চুক্তি। মানুষ সাধারণত ভাবে রুটিন বদলালেই জীবন বদলাবে, কিন্তু এখানে আসলে বোঝানো হচ্ছে জীবন বদলাতে হলে আগে ভেতরের সেই ঘুমন্ত সত্তাকে জাগাতে হবে, যে সত্তাটা ওই আরামের কাছে পুরোপুরি হার মেনে বসে আছে। ঠিক ধরেছেন। পরিবর্তনের এই গাইডলাইনটি মূলত কাজ করে মনস্তাত্ত্বিক কিছু বাধা দূর করার মাধ্যমে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই মনস্তাত্ত্বিক বাধা দূর করার শুরুটা কিন্তু দিনের একদম প্রথম মুহূর্ত থেকেই হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে। উৎস অনুযায়ী এই চ্যালেঞ্জের প্রথম নিয়মই হলো ভোর 5টা বা 6টার মধ্যে ঘুম থেকে ওঠা। আর সবচেয়ে বড় কথা হলো কোনো স্নুজ বাটন চাপার সুযোগ নেই। একদম। অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানোর কোনো উপায় নেই। প্রথম 30 মিনিট থাকবে সম্পূর্ণ নিজের জন্য, হয়তো সামান্য কিছু ব্যায়াম অথবা স্রেফ ঠান্ডা জলের একটা ঝাপটা। আমি এই ঠান্ডা জলের ঝাপটা দেওয়াকে একটা ভিডিও গেমের মাইক্রো লেভেল বস ফাইটের সাথে তুলনা করতে চাই। মানে দিনটা সবে শুরু হয়েছে আর মানুষের মস্তিষ্ক তাকে বলছে আর একটু ঘুমাই, বিছানাটা কত আরামের। আর ঠিক সেই মুহূর্তে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে যখন কেউ ঠান্ডা জলের ঝাপটা দিয়ে নিজের অলসতাকে হারিয়ে দেয়, সে কিন্তু দিনের শুরুতেই একটা বস ফাইট জিতে গেল। এই ছোট্ট জয়টা ছিনিয়ে নিলে সারাদিনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা কি অনেক বেশি সহজ হয়ে যায় না? এখানকার চমৎকার বিষয়টা হলো এই সকালের প্রথম জয়টার পেছনের স্নায়ুবিক বা নিউরোলজিক্যাল বিজ্ঞান। মানুষ যখন অ্যালার্ম বাজার সাথে সাথেই বিছানা ছাড়ে, তখন সে আসলে স্লিপ ইনার্শিয়া বা ঘুমের জড়তাকে প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকে। ও আচ্ছা, স্লিপ ইনার্শিয়া। হ্যাঁ, স্নুজ বাটন চাপলে মস্তিষ্ক আবার নতুন করে ঘুমের চক্র বা স্লিপ সাইকেলে প্রবেশ করার চেষ্টা করে। আর কয়েক মিনিট পর যখন আবার অ্যালার্ম বাজে, তখন মস্তিষ্ক আরও বেশি ক্লান্ত ও বিভ্রান্ত হয়ে পড়ে। মানে সারাদিনই একটা আলস্য কাজ করে, তাই তো? ঠিক তাই। কিন্তু স্নুজ না চেপে সঙ্গে সঙ্গে উঠে পড়ার মাধ্যমে মানুষ নিজের অবচেতন মনকে একটা খুব কড়া বার্তা দেয়। সে প্রমাণ করে যে তার কাছে ক্ষণিকের আরামের চেয়ে দীর্ঘমেয়াদী স্বপ্নের মূল্য অনেক বেশি। দারুণ একটা ব্যাপার। আর ভোরবেলার ওই সময়টা বেছে নেওয়ারও একটা বড় কারণ আছে। ভোরের নীরবতায় চারপাশের কোলাহল থাকে না, পৃথিবীর অন্যান্য মানুষ তখনও ঘুমিয়ে থাকে। এই সময়টায় মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগের জন্য দায়ী, তা কোনো বাইরের চাপ ছাড়াই সর্বোচ্চ ক্ষমতায় কাজ শুরু করার সুযোগ পায়। তার মানে দিনের শুরুতে একটা ছোট্ট বিজয় মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটায় যা পরবর্তী কাজের জন্য একটা শক্ত ভিত তৈরি করে দেয়। একদম ঠিক। এই মাইক্রোউইন বা ছোট জয়টি মূলত ডোপামিন হরমোন নিঃসরণ করে। ডোপামিন? হ্যাঁ, ডোপামিন শুধু যে সাময়িক আনন্দ দেয় তা নয়, এটি মূলত অনুপ্রেরণা বা মোটিভেশনের মলিকিউল। দিনের প্রথম কাজটিতে সফল হওয়ার এই অনুভূতি মানুষকে পরবর্তী কাজগুলো সফলভাবে শেষ করার জন্য এক ধরনের তাড়না দেয়। বুঝতে পারছি। একটি সুশৃঙ্খল সকাল ছাড়া একটি সুশৃঙ্খল জীবন কল্পনা করা প্রায় অসম্ভব, কারণ সকালটাই নির্ধারণ করে দেয় সারাদিনের মানসিক অবস্থা কেমন হবে। কিন্তু মানে এই ডোপামিন বা সকালের অর্জিত শক্তিকে তো সঠিক দিকে প্রবাহিত করতে হবে, তা না হলে তো সেই শক্তি বেপথে গিয়ে হারিয়ে যাবে। অবশ্যই। যদি সকালের এই জয় আমাদের একটা গতি এনে দেয়, তাহলে সেই গতিটা সবচেয়ে বেশি ব্যাহত হয় কোথায়? উত্তরটা খুব সহজ, বিক্ষিপ্ততায়। এরপরই উৎস উপাদানটি আমাদের নিয়ে যায় লক্ষ্য নির্ধারণ এবং মনোযোগের জগতে।
ফোকাসড কাজ। বলা হচ্ছে দিনের কাজ শুরু করার আগেই অন্তত 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলতে হবে। এরপর আসছে বর্তমান সময়ের সবচেয়ে দামি সম্পদের কথা, মানে মনোযোগ। ঠিক। বলা হচ্ছে কাজের সময় ফোন দূরে রেখে ইন্টারনেট বন্ধ করে একটানা 90 মিনিট ডিপ ওয়ার্ক বা গভীর মনোসংযোগের সাথে কাজ করতে হবে। কিন্তু এখানে আমার একটা গুরুতর সন্দেহ আছে। কি রকম সন্দেহ? তাত্ত্বিকভাবে এই টানা 90 মিনিট ইন্টারনেট বা ফোন বন্ধ করে রাখা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আধুনিক কর্মজীবনের বাস্তবতা এটা কি আদৌ সম্ভব? আচ্ছা। আজকাল তো বেশিরভাগ কাজই নির্ভর করে তাৎক্ষণিক যোগাযোগের ওপর। মেল, স্ল্যাক, মেসেজ বা অফিসের বিভিন্ন নোটিফিকেশনের বাইরে গিয়ে কেউ যদি টানা 90 মিনিট উধাও হয়ে যায়, তবে তো তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। হ্যাঁ, তা পারে। আর 8 ঘন্টার অফিসে এই বিচ্ছিন্ন 90 মিনিট কি সত্যি এতটা জাদুকরী প্রভাব ফেলতে পারে? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আধুনিক কর্মজীবনে টানা 90 মিনিট সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকাটা প্রথম থেকে বেশ কঠিন মনে হতে পারে। সেটাই তো। তবে এই কাঠিন্যটুকু মেনে নেওয়ার পেছনে একটা বড় বৈজ্ঞানিক কারণ আছে। আজকের যুগে আধুনিক মানুষ এক ধরনের মহামারীতে ভুগছে, যাকে বলা হয় মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট। ও, অ্যাটেনশন ডেফিসিট। প্রযুক্তি কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে মানুষের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। ওই যে প্রতি 10 মিনিট পর পর নোটিফিকেশন চেক করার কথা উঠল, এটা কাজের ফ্লো বা প্রবাহকে পুরোপুরি ধ্বংস করে দেয়। মনস্তত্ত্বে একে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ। অ্যাটেনশন রেসিডিউ বিষয়টা একটু বিস্তারিত বলবেন কি? অবশ্যই। ধরা যাক, যখন কেউ একটি গভীর কাজ থেকে মনোযোগ সরিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা ইমেল বা মেসেজ চেক করে, তখন তার মনে হয় সে আবার আগের কাজে ফিরে এসেছে। সাধারণত তো আমরা এমনই ভাবি। কিন্তু তার মস্তিষ্কের একটা বড় অংশ ওই ইমেলটার ভেতরে আটকে থাকে। আগের কাজের সম্পূর্ণ ফোকাসে ফিরে যেতে মস্তিষ্কের গড়ে প্রায় 23 মিনিটের মতো সময় লাগে। 23 মিনিট? বাপরে। এবার ভাবুন, প্রতি 10 মিনিট অন্তর যদি কেউ বিক্ষিপ্ত হয়, তবে তার মস্তিষ্ক কখনোই গভীর চিন্তা স্তরে পৌঁছাতেই পারে না। সারাদিন গাধার খাটুনি খেটেও দিন শেষে একটা শূন্য। মানুষ প্রায়শই শরীর এবং মনকে দুটি আলাদা সত্তা হিসেবে দেখে, যা সম্পূর্ণ ভুল। শারীরিক সুস্থতা এবং মানসিক তীক্ষ্ণতার মধ্যে সম্পর্কটা একেবারেই রাসায়নিক। রাসায়নিক মানে কিভাবে? চিনি বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পর কি ঘটে তা যদি আমরা একটু তলিয়ে দেখি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। অতিরিক্ত চিনিযুক্ত খাবার শরীরে গ্লুকোজের মাত্রা হুট করে বাড়িয়ে দেয়, ফলে সাময়িকভাবে একটা শক্তির ঝলকানি বা এনার্জি স্পাইক পাওয়া যায়। কিন্তু এর পরপরই শরীর সেই গ্লুকোজ সামলাতে প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণ করে। ওহো, এবং তারপরই শুরু হয় সেই ভয়ঙ্কর ক্লান্তি, যাকে আমরা সুগার ক্র্যাশ বলি, তাই তো? একদম। এই ইনসুলিন স্পাইক মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটারের মাত্রা মারাত্মকভাবে কমিয়ে দেয়। ওরেক্সিন? হ্যাঁ, ওরেক্সিন হলো সেই রাসায়নিক উপাদান যা মানুষকে জেগে থাকতে এবং সতর্ক থাকতে সাহায্য করে। ওরেক্সিন কমে গেলেই আমাদের ঘুম ঘুম পায়, চিন্তা করার ক্ষমতা ঝাপসা হয়ে আসে। একে ব্রেইন ফগ বলা হয়। বুঝতে পারছি। দীর্ঘস্থায়ী ফোকাস ধরে রাখতে তাই এই ধরনের খাবার চরম অন্তরায়।
অন্যদিকে প্রচুর জল পান করা মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে এবং চিন্তা করার ক্ষমতা দ্রুততর করে। আর প্রতিদিন এই 15 মিনিট হাঁটার পেছনের বিজ্ঞানটা কি? শুধু মাংসপেশির সচল রাখাটাই তো এর একমাত্র কাজ হতে পারে না। না না, এর প্রভাব আরও সুদূর প্রসারী। যখন কেউ হাঁটে বা হালকা ব্যায়াম করে তখন তার শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়। মানুষের মতো আচরণ করে। এনার্জি ভ্যাম্পায়ার। এদের সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়ালে বা এদের নেতিবাচক কথায় কান দিলে ইচ্ছাশক্তির ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও মানুষ ঘন্টার পর ঘন্টা অন্যের তৈরি করা কন্টেন্ট দেখে নিজের ব্যাটারি খরচ করে, যা একেবারেই অর্থহীন। ঠিক। উৎস উপাদানটি বলছে এই মানসিকতার বদল ঘটাতে হবে। প্ল্যাটফর্মটিকে বিনোদনের জায়গা হিসেবে না দেখে নিজের কাজ বা লক্ষ্যের প্রসারের হাতিয়ার হিসেবে দেখতে হবে। অর্থাৎ কনজিউমার থেকে ক্রিয়েটর হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, যা সময় নষ্ট করার বদলে নতুন মূল্য তৈরি করবে। তাত্ত্বিকভাবে এই পুরো 30 দিনের রূপরেখাটা দারুণ শোনাচ্ছে, কিন্তু বাস্তবে যখন কেউ এই পথে হাঁটতে শুরু করে তখন তো পদে পদে বাধা আসবেই। হ্যাঁ, বাধা তো আসবেই। এই সুন্দর পরিকল্পনা প্রথম কয়েকদিন হয়তো খুব ভালোভাবে চলবে, কিন্তু 1 বা 2 সপ্তাহ পর যখন অনুপ্রেরণা কমে যাবে তখন কি হবে? উৎস উপাদানে বলা হচ্ছে ভয়কে এড়িয়ে না গিয়ে কাজের মাধ্যমে তাকে অতিক্রম করতে হবে। মানসিক দৃঢ়তাকে বলা হয়েছে মাংসপেশির মতো, প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয়। এর সাথে আরেকটা অভ্যাসের কথা বলা হয়েছে, প্রতিদিন রাতে সারাদিনের কাজের একটা সংক্ষিপ্ত ডায়েরি লেখা। এখানে আমার বেশ বড়সড় একটা খটকা লাগছে। খটকাটা কোথায়? ভাবুন তো, সারা দিন এত কঠোর শৃঙ্খলার মধ্যে যাওয়ার পর দিনের শেষে ক্লান্ত শরীরে আবার ডায়েরি নিয়ে বসতে হবে। এটা তো এক ধরনের মানসিক অত্যাচার বলে মনে হচ্ছে। বাইরে থেকে দেখলে তো এমনই মনে হবে। সারা দিনে কি কি ভুল হলো, কোথায় ব্যর্থ হলাম, এগুলো রাতে ঘুমানোর আগে লিখে রাখাটা কি হতাশা আরো বাড়িয়ে দেয় না? একজন শিক্ষানবিশ বা বিগিনার কেন এই যন্ত্রণাদায়ক কাজটা করতে যাবে? প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু এই ডায়েরি লেখার উদ্দেশ্য
নিজেকে শাস্তি দেওয়া বা ব্যর্থতার হিসাব কষা নয়। মনস্তত্ত্বে একটা মজার বিষয় আছে যাকে বলা হয় জাইগার্নিক ইফেক্ট। জাইগার্নিক ইফেক্ট? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক অসমাপ্ত কাজগুলোকে সবসময় মনে রাখে এবং সেগুলো নিয়ে অবচেতনভাবে দুশ্চিন্তা করতে থাকে। সারাদিনের কাজের পর অনেক চিন্তা, অনেক অসম্পূর্ণ কাজের চাপ মনের ভেতর এলোমেলো ঘুরপাক খায়। এটা তো প্রায় প্রতিদিনই হয়। রাতে ডায়েরি লিখতে বসার মূল কারণ হলো এই সমস্ত এলোমেলো চিন্তাকে মাথার ভেতর থেকে বের করে কাগজের উপর নামিয়ে রাখা। যখন কোনো কিছু লিখে ফেলা হয় তখন মস্তিষ্ক বুঝতে পারে যে বিষয়টা রেকর্ড করা হয়েছে। আচ্ছা। ফলে সে চিন্তার ওই লুপটা বন্ধ করে দেয় এবং মানুষ শান্তিতে ঘুমাতে পারে। ও, তার মানে এটা এক ধরনের ব্রেন ডাম্পিং বা মস্তিষ্ক খালি করার প্রক্রিয়া। একদম ঠিক ধরেছেন। শুধু তাই নয়, ডায়েরিতে শুধু ভুলের কথা লেখার কথা বলা হয়নি, সারাদিনে যে ছোট ছোট অর্জনগুলো হতে পারে সেটা সকালে স্নুজ বাটন না চাপার সেই মাইক্রোওয়েভ, সেগুলো লিখে রাখতে বলা হয়েছে। পজিটিভ দিকগুলো। হ্যাঁ, এটি ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। যখন কেউ তার অর্জনগুলো চোখের সামনে লেখা অবস্থায় দেখে তখন মস্তিষ্কে আবার সেই ডোপামিনের স্রোত তৈরি হয়, যা তাকে পরের দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন করে প্রস্তুত করে। দারুণ একটা সাইকেল। এই নিয়মিত লিখে রাখাটা মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগিয়ে নতুন এবং ইতিবাচক স্নায়বিক পথ তৈরি করে। আর ভয়ের যে বিষয়টা বললেন, ভয় মূলত আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশের একটা প্রতিক্রিয়া। অ্যামিগডালা? যখন আমরা বসে বসে কোনো কাজের কথা ভাবি তখন এই অ্যামিগডালা বিপদের আশঙ্কাকে বহুগুণ বড় করে দেখায়। কিন্তু যখনই কাজ শুরু করা হয় তখন মস্তিষ্কের যুক্তি নির্ভর অংশটি সক্রিয় হয় এবং ভয় ধীরে ধীরে ছোট হতে থাকে। পুরো যাত্রাপথটা এখন বেশ পরিষ্কার হয়ে উঠেছে। চলুন তাহলে এই পুরো 30 দিনের রূপরেখাটার একটা চূড়ান্ত সারসংক্ষেপ টেনে ফেলি। অবশ্যই। একজন মানুষ যিনি তার আটকে থাকা জীবনের পুরনো সত্তাকে বিদায় জানাতে চাইছেন, তার জন্য এই গাইডলাইনটি একটি চমৎকার হাতিয়ার। অ্যালার্ম বাজার সাথে সাথে দিনের প্রথম জয়টা ছিনিয়ে নেওয়া, বিক্ষিপ্ততা দূর করে টানা 90 মিনিটের গভীর কাজ বা ডিপ ওয়ার্ক করা। তারপর মস্তিষ্ককে সচল রাখতে চিনিমুক্ত খাবার ও হাঁটার মাধ্যমে সঠিক জ্বালানি দেওয়া, একদম সাথে ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় করতে নীরবতা পালন করা এবং সবশেষে ডায়েরি লেখার মাধ্যমে মস্তিষ্কের অসম্পূর্ণ চিন্তার জট খুলে ফেলা। এই সবকিছু মিলেই একটা পূর্ণাঙ্গ মানসিক রূপান্তর সম্ভব। ঠিক তাই। উৎস উপাদানে খুব জোরালোভাবে একটা তাগিদ দেওয়া হয়েছে যে এই পরিবর্তন শুরু করার জন্য আগামী সোমবার বা সামনের মাসের 1 তারিখের অপেক্ষা করার কোনো মানে নেই। পরিবর্তন শুরু করতে হয় এখন থেকে। অপেক্ষা করার প্রবণতাটাই মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করলে সেই সময় আর কখনোই আসে না। এই 30 দিনের শৃঙ্খলা যদি কেউ সত্যি সত্যি বৈজ্ঞানিক উপায়ে মেনে চলতে পারে, তবে যেসব কাজকে আগে পাহাড়ের মতো অসাধ্য মনে হতো সেগুলোই একসময় অভ্যাসে পরিণত হবে। সত্যিই তাই। এটি শুধু একটি সাময়িক চ্যালেঞ্জ নয়, এটি এমন একটি মানসিক কাঠামো গড়ার ব্লুপ্রিন্ট যা মানুষের ইচ্ছা শক্তিকে তার নিজের আয়ত্তে নিয়ে আসে। এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়টা সত্যি অসাধারণ। কিন্তু এই গভীর পর্যালোচনার একদম শেষে এসে আমার একটা অন্যরকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? ধরুন কেউ এই উৎস উপাদানের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করল। এই 30 দিনের নিরবিচ্ছিন্ন শৃঙ্খলা সত্যি তার জীবনের সেই পুরনো ভাঙা রেকর্ডটিকে বদলে একটা চমৎকার নতুন সুরে পরিণত করে দিল। কিন্তু তারপর কি? 31তম দিনে আসলে কি ঘটবে? এই 1 মাসের কঠোর শৃঙ্খলায় কি তখন জীবনের স্বাভাবিক আরামদায়ক নিয়ম হয়ে দাঁড়াবে? আর যদি তাই হয়, তবে সেই নতুন আরামের জায়গা থেকে নিজেকে বের করে আনার জন্য, নিজের সীমানাকে আরও ছাড়িয়ে যাওয়ার জন্য তখন কি নতুন কোনো আরও কঠিন চ্যালেঞ্জের প্রয়োজন হবে? এটা ভাবার মতো একটা বিষয়। জীবন নামক এই রেকর্ডে নতুন সুর বাজার পর মানুষ কি সেই সুরেই সন্তুষ্ট থাকবে, নাকি আরও নিখুঁত কোনো সিম্ফনি খোঁজার চেষ্টা করবে? আজ এ পর্যন্তই। ভাবতে থাকুন।